প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডের দল ঘোষণা বিসিবির। নেই কোনো চমক, পাকিস্তান সিরিজের দলটাই খেলবে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে। 4 বছর থেকে জেলা ক্রিকেট লিগ নেই ভোলায়, 2.5 বছর অচল জেলা ক্রীড়া সংস্থা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় স্থানীয় ক্রিকেটাররা। লা লিগায় আবারও রিয়ালের হোঁচট, জিরোনার সাথে পয়েন্ট ভাগাভাগি লস ব্ল্যাঙ্কোদের। শিরোপার স্বপ্ন হচ্ছে ফিকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কিছুক্ষণ আগেই বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন, এবং তিনি দেখছিলেন সংবাদ সম্মেলন, কাভার করছিলেন, এবং তার কাছে জানতে চাইবো এই দল নিয়ে আরও বিস্তারিত। সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। কিছুক্ষণ আগেই বিসিবি থেকে প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে, এবং সেখানে পাকিস্তানের বিপক্ষে যে দলটা ছিল সেই দলটাই রাখা হয়েছে। এর আগে আপনার সঙ্গে যখন আমরা একটু আলোচনা করছিলাম, এর আগের দিনও আপনি বলেছিলেন রিপন মণ্ডলের দলে একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো তাকে দলে রাখা হলো না। পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলবে সেই দলটাকেই নিউজিল্যান্ডের বিপক্ষে রাখা হলো। এই ব্যাপারে কি ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক? সুযোগ মিলবে, তবে সেখানে কিন্তু ক্লিয়ার করেছিলাম যে রিপন মণ্ডলের সুযোগটা মিলছে সংক্ষিপ্ত সংস্করণে টি-20-তে। এখন পর্যন্ত ওয়ানডেতে আসলে রিপন মণ্ডলের সুযোগ, যেহেতু বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা লম্বা অনেক, তানজিম সাকিব, হাসান মাহমুদরাও কিন্তু সুযোগ পাননি, যদিও তাদের ইনজুরি কনসার্ন রয়েছে, যে কারণে রিপন নিশ্চয়ই পাকিস্তান যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ রয়েছে সেখানে তিনি সুযোগ পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। ওয়ানডে দলের কথা বলছিলেন, খুব একটা মানে বাউন্সারগুলো কিন্তু খুবই সফট হ্যান্ডে খেলেছেন প্রধান নির্বাচক, এবং এই নির্বাচক প্যানেলের এটাই কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। জানেন যে চলতি মাসের 1 তারিখে গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে 1 এপ্রিল তারা দায়িত্ব নিয়েছেন, এবং সে দায়িত্ব নেওয়ার পরে তার প্রথম অ্যাসাইনমেন্টে কোনো ধরনের ঝুঁকিতেই নেয়নি, অর্থাৎ সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজের দলটা, সেই দলটাকে রাখা হয়েছে নো আনচেঞ্জ। এটার ব্যাখ্যাও কিন্তু হাবিবুল বাশার সুমন এবং তার নির্বাচক প্যানেলটা দিয়েছেন, যেহেতু পাকিস্তানের বিপক্ষে যে 3টা ওয়ানডে হয়েছিল সেই ওয়ানডেতে কিন্তু একেবারে আনচেঞ্জ একাদশ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে যেই একাদশটা ছিল একই একাদশ ছিল, যে কারণে বাকি যে 4 জন ক্রিকেটার ছিলেন, আপনি সৌম্য সরকারের কথা বলতে পারেন, অঙ্কনের কথা বলতে পারেন, তানভীরের কথা বলতে পারেন, তাদের কিন্তু সুযোগ মেলেনি। মূলত যেহেতু তাদেরকে ম্যাচ খেলানো হয়নি, কোন যুক্তিতে তাদেরকে আসলে বাদ দিবেন, ঠিক সে কারণেই কিন্তু এই দলটাকে আনচেঞ্জ রাখা হয়েছে, অর্থাৎ প্রথম 2 নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য তুলন। আরেকটা বিষয় জানতে চাই, নিশ্চয়ই হাবিবুল বাশার সুমন দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্ব নিয়ে জানিয়েছিলেন তাদের পরিকল্পনাটা লম্বা করতে চান, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে সেটা নিয়েও ভাবতে চান। আসলে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাদের ভাবনার যে প্রতিফলন, তার কি কোনো কিছু দেখা যাচ্ছে এই স্কোয়াডে? না, আপনি যদি এই কথা বলেন, আমার মনে হয় আরেকটু সাহসী হতেই পারতো বাংলাদেশ, কারণ আপনি যদি নিউজিল্যান্ডের এই স্কোয়াডটা দেখেন, তাদের নিয়মিত 10 জন ক্রিকেটার কিন্তু আইপিএল এবং পিএসএল এর জন্য কিন্তু বাংলাদেশ সফরে ওয়ানডের এই দলটায় আসছেন না, অর্থাৎ মোটামুটি একেবারে অনভিজ্ঞ একটা স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড আসছে। সেক্ষেত্রে কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইলে একটু সাহসী হতেই পারতো, যেহেতু আপনার ভাবনায় 2027 বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজ শুরুর আগে টাইগারদের যিনি হেড কোচ ফিল সিমন্স কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে তিনি 24-25 জনের একটা পুল করতে চান। আপনি যদি অপেক্ষাকৃত দুর্বল এ অর্থে বলছি যেহেতু অনভিজ্ঞ, যদিও তারা ওয়ানডে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, অপেক্ষাকৃত এই অনভিজ্ঞ দলটার বিপক্ষে যদি সাহসী ক্রিকেটটা না খেলতে পারেন, স্কোয়াড গঠনে যদি সাহসী না হতে পারেন, তাহলে সামনে তো আপনার ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে, আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে, সেখানে আসলে আপনি কতটা সাহসী হতে পারবেন, তার উপর আবার হোম কন্ডিশনে খেলা। সেক্ষেত্রে হয়তোবা ভাবনা ছিল হয়তোবা 2-1 তরুণ ক্রিকেটার কিংবা যারা দীর্ঘ একটা সময় স্কোয়াডের বাইরে রয়েছে, মোস্তাফিজ হোসেন সৈকতের কথা বারবার বলা হচ্ছিল, তিনি হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন, তাদেরকে কিন্তু চাইলেই এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্কোয়াডে সুযোগ দিতেই পারতেন। তবে যেহেতু প্রথম 2 ওয়ানডের জন্য এই স্কোয়াডটা করা হয়েছে, তৃতীয় ওয়ানডেতে হয়তোবা আমরা সেই হয়তোবা পরীক্ষা নিরীক্ষা কিংবা পরিবর্তনটা দেখতে পাবো তুলন। রিমন, আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও খবর জানাতে পারবো। কিছুক্ষণ আগেই দল ঘোষণা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তান বিপক্ষে সিরিজের দলটাকে অপরিবর্তিত রাখা হয়েছে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষেও। স্কোয়াডের সবাইকে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেছেন প্রধান নির্বাচক। এবার 2027 বিশ্বকাপের বেশ আগেও ওয়ানডে দল চূড়ান্ত করতে চায় নির্বাচক প্যানেল। দলে কোনো দ্বন্দ্বের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন তিনি।
এক ফ্রেমে 4 সিলেক্টর। হাসিবুল হোসেন শান্ত বাদে বাকি 3 জনের জন্যই ভিন্ন অভিজ্ঞতা। নাইমান নাদিফ প্রথমবার চিফ সিলেক্টর হিসেবে হট সিটে, হাবিবুল বাশার সুমন। তবে প্রথম অ্যাসাইনমেন্টে নেই কোনো ভিন্নতা। ধেয়ে আসা ওই বাউন্সারগুলো সফট হ্যান্ডেই খেলল নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলটাই আনচেঞ্জ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতেও 4 পেসার, 1 জেনুইন স্পিনার। কারণটাও ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায়, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। কিন্তু অপেক্ষাকৃত অনভিজ্ঞ কিউইদের বিপক্ষে কি চাইলেই সাহসী স্কোয়াড গড়া যেত না? সেই সঙ্গে 2027 বিশ্বকাপের আগে দল নিয়ে কি হবে? আবারও পরীক্ষা নিরীক্ষা। প্রায়র টু ওয়ার্ল্ড কাপে আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না। আনটিল যে কেউ ইনজুরি হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না। এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেটা আলাপটা হয়েছে। শান্তকে অধিনায়ক হিসেবে সরিয়ে মিরাজকে দেয়া হয় দায়িত্ব। আবার সেই শান্তই এখন এই দলের ভাইস ক্যাপ্টেন। তাতে কি দলের মধ্যে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল? আলোচনা আমরা সবার সাথে করেছি। দেখুন, ক্যাপ্টেন্সি কি হবে না এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে, আপনারা জানেন এটা। তো যেহেতু মিরাজ আমাদের ক্যাপ্টেন টিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্যাপ্টেন যদি তিনি, তার সাথে তো ডেফিনেটলি আমরা আলাপ করেছি। আমরা আমাদের পরবর্তীতে যে T20 ফরম্যাটটা হবে, সেটা যদি আমরা এখনও দিচ্ছি না, বাট সেই ক্যাপ্টেনের সাথে আমরা আলাপ করেছি, আমরা কোচের সাথে আলাপ করেছি, আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। এই সিরিজে সুযোগ না মিললেও ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত থাকার আহ্বান নির্বাচক প্যানেলের। ইঙ্গিত, শেষ ওয়ানডেতে আসতে পারে পরিবর্তন। সেই সঙ্গে সাকিব আল হাসানকে নিয়েও চিরচেনা সেই বুলি আওড়ালো নির্বাচক প্যানেল। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো ধরনের ঝুঁকি নিল না হাবিবুল বাশার সুমন আর তার নির্বাচক প্যানেল। তবে অধিনায়ক ইস্যুতে ঠিকই রেখে গেল কিছুটা ধোঁয়াশা। সেই সঙ্গে সরাসরি না বললেও ইঙ্গিত দিল এই সিরিজ সাইফের জন্য অ্যাসিড টেস্ট। সৌম্য পাচ্ছেন সুযোগ। তৃতীয় ওয়ানডেতেও যে স্কোয়াডে আসছে পরিবর্তন। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। জাতীয় দলের খেলা থেকে এবার ফিরতেছে আঞ্চলিক খেলায়। ভোলা ক্রীড়া সংস্থার নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে জেলার ক্রিকেট লিগ। প্রায় 4 বছর নেই মাঠের খেলা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় জেলার খেলোয়াড়রা। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয় না 2.5 বছর ধরে। লিগগুলো নিয়মিত আয়োজন সহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির দাবি সংশ্লিষ্টদের। এমন অবস্থায় সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। বিস্তারিত ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপুর রিপোর্টে ছবি তুলেছেন খোকন দেবনাথ। নতুন রূপে সেজেছে ভোলার গজনবী স্টেডিয়াম। পাখির চোখে দেখলে অনেকটা জাতীয় স্টেডিয়ামের মতো মনে হয়। এত সুন্দর আধুনিক স্টেডিয়াম থাকা সত্ত্বেও গত 4 বছর ধরে মাঠে গড়াচ্ছে না কোনো ক্রিকেট টুর্নামেন্ট। ভোলায় বেসরকারিভাবে 2টি ক্রিকেট একাডেমি রয়েছে। এখানে আগামী দিনের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন প্রশিক্ষণ নেয় প্রায় 200 ক্রিকেটার। ভোলায় ইনডোর ফ্যাসিলিটি সহ দারুণ একটি স্টেডিয়াম রয়েছে। প্রতিদিন এই স্টেডিয়ামে নিয়ম করে প্রশিক্ষণ নেয় ক্রিকেটাররা। তবে কোনো লিগ না থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত খেলোয়াড়রা। দীর্ঘদিন যাবৎ ক্রিকেট টুর্নামেন্ট না হওয়ার কারণে আমাদের যেই একাডেমির আমাদের যে জুনিয়র লেভেলে যে প্লেয়ারগুলো আছে, যারা এইজ লেভেল খেলে, তাদের আমরা আগে যেরকমভাবে মাঠে সচরাচর পাইতাম, এখন তারা মাঠে আসতেছে না। ভোলার ক্রীড়াঙ্গনের অচল অবস্থা কাটাতে দ্রুত ক্রীড়া সংস্থা নির্বাচিত কমিটি গঠনের দাবি সংগঠক ও সাবেক খেলোয়াড়দের। এখানে কোনো ক্রিকেট লিগ এবং ফুটবল লিগ হচ্ছে না, এই জন্য প্লেয়াররা এখানে সুযোগ পাচ্ছে না। এই জন্য প্লেয়ার অনেক আগে যে ঢাকা খেলতো সেই পরিমাণে এখন ঢাকা খেলতে পারে না ক্রিকেট লিগের কারণে। আর কমিটিও নাই, প্রায় 2 বছর 2.5 বছর কমিটি নাই। এখন আমি সংস্থায় একা আছি। তারপরেও বিভিন্নভাবে কিছু লোকজনের সহায়তায় এই ক্রীড়াঙ্গনকে সচল রাখা হয়েছিল। ভোলা এখন আর আগের জায়গায় নেই। ভোলায় আরও অনেক স্পন্সর আসবে, এর প্রভাব ক্রীড়াঙ্গনও পড়বে বলে আমি আশা করি। তার জন্য একটি নির্বাচিত কমিটি খুবই দরকার। দ্রুতই মাঠে খেলা ফেরানোর আশ্বাস জেলা প্রশাসকের। ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু যেহেতু এই মুহূর্তে কোনো কমিটি নাই, সুতরাং এই বিশাল কার্যক্রম বাস্তবায়নের জন্য কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে এই টুর্নামেন্টগুলো, বড় টুর্নামেন্টগুলো মাঠে করাবে ইনশাআল্লাহ। এক বুক স্বপ্ন নিয়ে যারা প্রতিনিয়ত মাঠে এসে প্র্যাকটিস করে, তাদের মুখে এখন হতাশার বাণী। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেশ কয়েক বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না, ফলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। সব বাধা দূর করে মাঠে গড়াবে টুর্নামেন্ট, এমনটাই প্রত্যাশা খেলোয়াড়দের। আদিল হোসেন তপু, স্টার নিউজ, ভোলা।
ভোলার আরও খবর জানতে এবারে সরাসরি যেতে চাই সেখানে। আমাদের সাথে যুক্ত হবেন ভোলার কোঅপ সভাপতি কামরুল ইসলাম সৈকত। কামরুল ইসলাম আপনাকে স্বাগত জানাই। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ভোলায় আছেন, ভোলা কোঅপের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। বর্তমানে ভোলায় ক্রিকেট লিগ নেই, ক্রিকেটারদের কী অবস্থা যাচ্ছে? যেহেতু তারা অনেকেই ক্রিকেটের উপর ডিপেন্ডেন্ট, তারা জেলা লিগগুলো খেলেই তাদের পরিবার চালিয়ে থাকে। কোঅপের পক্ষ থেকে তাদের জন্য কি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। স্টার নিউজের সকল কলাকুশলী এবং দর্শককে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভোলার ক্রিকেটের আসলে এই মুহূর্তে স্থবিরতা বিরাজ করছে। গত 5ই আগস্টের পর থেকেই ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়ার পর একটা অ্যাডহক কমিটি হয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই কোনো খেলার আয়োজন করতে পারেনি। তারপর থেকে নতুন সরকার গঠন করার পর ওই অ্যাডহক কমিটিও ভেঙে দেয়। এখন ভোলায় কোনো কমিটি নেই, মাঠে কোনো খেলা নেই। ক্রিকেটারদের জন্য এটা খুবই অস্থিরতার এবং দুশ্চিন্তার একটা সময়। যারা ক্রিকেট খেলেই যাদের জীবিকা নির্বাহ করে, তাদের সংসার নির্বাহ করে, ওরকম কোনো সংস্থান বা ওরকম কোনো কিছুই এই মুহূর্তে ভোলার ক্রিকেটে নেই, আমরা এটাই বলতে পারি। আমরা আমাদের অবস্থান থেকে বারবার তাদেরকে বলে যাচ্ছি, বিভিন্নভাবে তাদের সাথে দেখা করছি, বলছি, কিন্তু আসলে রাজনৈতিক অস্থিরতা ছিল, তারপরে কমিটির অগ্রগামী ভূমিকা ছিল না। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে আমাদের এই জেলার ক্রিকেট অঙ্গন স্থবির। এটা অবশ্য সারা বাংলাদেশেরই চিত্র, আমি যেটুকু জানি। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, বিগত যে বোর্ড ছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, সেখানে একজন পরিচালকের কথায় আসলে কোঅপের সভাপতি এবং কোঅপের যারা মেম্বার রয়েছেন তারা একটু নাখোশ হয়েছিলেন, এবং কিন্তু এখন তামিম ইকবাল এসেছেন। তামিম ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কোঅপের যে সভাপতি রয়েছেন মোহাম্মদ মিঠুন। তামিম ইকবালের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে কি এখন বিসিবি সভাপতির কাছ থেকে ক্রিকেটারদের যারা বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে খেলছে, আমরা দেখেছি তামিম ইকবাল এরই মধ্যে কিন্তু এই জেলা যে লিগগুলো হবে কিংবা ঘরোয়া লিগের ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির একটা উদ্যোগ নিয়েছেন। জেলা যে লিগগুলো হয় কিংবা আঞ্চলিক যে খেলাগুলো হয়, সেখানে তামিম ইকবালের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি থাকবে? জি, তামিম ইকবাল আসলে সাম্প্রতিক সময়ে বা গত 20 বছর 25 বছর বা স্বাধীনতা পরবর্তী সময়ে যারা বোর্ডের সাথে যুক্ত হয়েছে, এত সাম্প্রতিক রিটায়ার্ড করা কোনো ক্রিকেটার আমরা পাইনি। তামিম ইকবাল আসলে আমাদের জন্য একটা আশার মানুষ, একটা আলোকিত মানুষ হিসেবে আমরা দেখছি তামিম ইকবালকে। উনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, উনি এসেই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধি, যেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। উনি দীর্ঘদিনের ঢাকা লিগ যে বন্ধ, এটার ব্যবস্থা নিয়েছেন, এজন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। এখন উনি যদি জেলার ক্রিকেটগুলিতে নজর দেয়, যেটা আগে ছিল না, যেমন ফুটবলে আমরা ডিএফএ দেখতে পাই, কিন্তু ক্রিকেটের জন্য জেলাগুলিতে এরকম কোনো সংস্থা নেই। তাছাড়া রিজিওনাল ক্রিকেট কমিটি করার কথা ছিল, একসময় বোর্ড থেকে শুনেছি, এটাও এখনো আমাদের আলোর মুখ দেখেনি। এখন তামিম ইকবাল যদি এগুলিতে নজর দেয়, এবং আমার মনে হয় যে পাইপলাইনের কথা যদি আমরা পাইপলাইনের যে বিষয়টা আমরা বলি, এটা জেলা ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট। জেলা ক্রিকেট যদি সমৃদ্ধ হয়, একটা এজ লেভেল ক্রিকেটার 16, 14, 18 খেললে ও তো সরাসরি গিয়ে ঢাকা লিগ খেলার সুযোগ পায় না। জেলা লিগগুলো যদি বোর্ডের পক্ষ থেকে মনিটরিং করা হয়, অথবা বোর্ডের মাধ্যমে যদি জেলা লিগের 2টা জেলা লিগে, একটা ওয়ানডে হোক, একটা টি20 হোক, বা ভবিষ্যতে বড় ফরম্যাটের খেলা হবে, লঙ্গার ভার্সন হবে, আপাতত যদি একটা টি20 এবং একটা ওয়ানডে ফরম্যাট যদি জেলা লিগগুলিতে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চালু করা হয়, বা রিজিওনাল ক্রিকেট কমিটির গঠনের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন আরো সমৃদ্ধ হবে। আমরা তামিম ইকবালের কাছে এই আশাটাই করি। যেহেতু তামিম ইকবাল মাঠের মানুষ ছিলেন, সাম্প্রতিক সময় মাঠের মানুষ ছিলেন, এত সাম্প্রতিক সময়ের মাঠের মানুষ আমরা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কখনই পাইনি স্বাধীনতা পরবর্তী সময়। আমি আবারও বলছি, তা তামিম ইকবালের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে, বা তামিম ইকবালকে নিয়ে আমাদের স্বপ্ন থাকবে, তামিম ইকবাল যেন এই জেলা ক্রিকেটের মান উন্নয়নে এবং জেলা ক্রিকেট চলমান রাখার জন্য যে সকল কার্যক্রম বা যে সকল পদক্ষেপ নেওয়া দরকার, উনি যেন সেই পদক্ষেপগুলি নেয়। আমি স্টার নিউজের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ওনার কাছে আমি এই দাবিটি জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আমরা পরবর্তীতে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব, ভোলার ক্রীড়াঙ্গনের অবস্থা জানার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে প্রত্যাশা করব আপনার মতো চিন্তা করুক তামিম ইকবাল, এবং দেশের যে আঞ্চলিক ক্রিকেটের কথা আপনি বলছিলেন, সেই জায়গায় তিনি হাত দেখে এবং সেখান থেকে আসলে উন্নতির সূচনাটা হোক। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভোলা থেকে কামরুল ইসলাম সৈকত। তিনি জানাচ্ছিলেন ভোলার সবশেষ অবস্থা, এবং সেখানে লিগ নেই। আফসোস করছিলেন তিনি, আসলে এত সুন্দর একটা স্টেডিয়াম থাকার পরও সেখানে খেলা হচ্ছে না ক্রিকেট। জেলা প্রশাসকও জানিয়েছেন তারাও চেষ্টা করছেন লিগটা ফেরানোর।
লা লিগায় আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। এবার নিজেদের মাঠে জিরোনার সাথে 1-1 গোলে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোরা। সান্তিয়াগো বার্নাবিউতে পুরো ম্যাচে 61% বল পজিশন রেখে গোলের জন্য রিয়াল শট নেয় 22টি, যার 9টি ছিল লক্ষ্যে। বিপরীতে জিরোনার 10 শটের 2টি ছিল লক্ষ্যে। আধিপত্য থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের 6ষ্ঠ মিনিটে ডেডলক ভাঙেন ভালভার্দে। ব্রাহিম দিয়াসের পাস ধরে জিরোনার জাল কাঁপান ভালভার্দে। অবশ্য 6 মিনিট পরে দুর্দান্ত গোলে জিরোনাকে সমতায় ফেরান থমাস লেমা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল, ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে থাকলো রিয়াল। 1 ম্যাচ কম খেলে বার্সেলোনা 76 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। রাশিয়া ইসরায়েল হয়ে নরওয়ে, এক গোলকিপারের জীবনের পথ চলা যেন সিনেমার গল্প। অবশেষে সেই গল্পে নতুন অধ্যায়। নরওয়ের নাগরিকত্ব পেলেন বোদো গ্লিমতের গোলকিপার নিকিতা হাইকেন। এবার কি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাকে, জানাচ্ছেন তানজিম ঐশী। রাজনৈতিকভাবে ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্কটা বরাবরই খারাপ, অথচ রাশিয়ান বংশোদ্ভূত ছেলেটাই ইসরায়েলে জন্ম। শৈশবে আবারও রাশিয়ায় ফিরে আসা আর ক্যারিয়ারের সোনালী অধ্যায় লিখেছেন নরওয়েতে। ভাগ্যের টানে দেশ বদল, পরিচয় বদল, কিন্তু স্বপ্নটা ছিল একটাই, ফুটবলার হওয়া। গল্পটা নিকিতা হাইকেনের। ইসরায়েলে জন্মের 2 বছর পর আবারও পরিবারসহ মস্কোতে ফেরা। সেখানেই ফুটবলের হাতেখড়ি, রাশিয়ান বয়সভিত্তিক দলে খেলা। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় 2019 সালে, যখন যোগ দিলেন নরওয়ের ক্লাব বোদো গ্লিমতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নরওয়ের লিগে একের পর এক শিরোপা জিতেছেন। 2020, 21, 23 আর 24 সবখানেই এই গোলকিপারের অবদান। এই তো গেল মৌসুমেও ইউরোপের মঞ্চে আলো ছড়িয়েছেন। নাৎসিওর বিপক্ষে টাই ব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ দলকে তুলেছিলেন ইউরোপা লিগের সেমিফাইনালে। টুর্নামেন্ট থেকে বিদায়ের আগে এবারের চ্যাম্পিয়ন্স লিগেও ছিল তার দাপট। ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, এমনকি ইন্টার মিলানের মতো জায়ান্টদের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন 30 বছর বয়সী এই ফুটবলার। তবে এই গল্পটা শুধু মাঠের নয়, জীবনেরও। নরওয়ের নাগরিককে বিয়ে, 5 বছর বসবাস, অবশেষে মিলেছে নাগরিকত্ব। বলা যায় স্ত্রী ভাগ্যে নরওয়ের নাগরিক হয়েছেন নিকিতা। সামনে নতুন স্বপ্ন। 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা নরওয়ের জার্সিতে খেলা। প্রথম একাদশে জায়গা পেতে হলে লড়তে হবে দলের নাম্বার 1 গোলকিপার অরিয়ান নাইল্যান্ডের সঙ্গে। তবে ফিফার অনুমোদন পেলেই কেবল খেলতে পারবেন জাতীয় দলে। দেশ বদলেছে, পরিচয় বদলেছে, কিন্তু স্বপ্ন বদলায়নি। নিকিতা হাইকেন এখন অপেক্ষায়, প্রথমবার নিজের জীবনের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়ানোর। তানজিম ঐশী, স্টার নিউজ। সিনেমার গল্পে টাইম ট্রাভেল কথাটা উঠে এসেছে বহুবার, তবে ফুটবল খেলতে বাস্তবেই এমন ঘটনা ঘটাচ্ছে তাহিতি ইউনাইটেড। ওশেনিয়ান প্রো লিগের ম্যাচ খেলতে তারা চলে যাচ্ছে ভবিষ্যতে, আবার ম্যাচ খেলে ফিরে আসছে ঠিক আগের সময়। শুনতে অবাস্তব মনে হলে আন্তর্জাতিক সময় রেখার জন্যই ঘটছে এমন অদ্ভুত ঘটনা। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে পাম গাছের সারির ছায়ায় লুকিয়ে আছে তাহিতি দ্বীপ। পর্যটকদের কাছে এটি স্বপ্নের ঠিকানা, যেখানে সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের রং মিলেমিশে তৈরি হয় এক অবিস্মরণীয় মায়া। কিন্তু এই দ্বীপের ফুটবলারদের জীবন একেবারেই ভিন্ন। তাদের প্রতিটি অ্যাওয়ে ম্যাচ যেন সময়ের সঙ্গে এক অদ্ভুত লড়াই। বিশ্ব ফুটবলে তাহিতি ইউনাইটেড সম্ভবত একমাত্র দল যারা প্রতিপক্ষের মাঠে পা রাখতে গিয়ে চলে যায় ভবিষ্যতে, আবার দেশে ফিরে আসে একদিন আগের অতীতে। তাহিতি ইউনাইটেডের টাইম ট্রাভেলের গল্পটা রূপকথার মতো শোনালেও মূলত এমনটা ঘটছে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে। তাহিতির সব প্রতিপক্ষই দ্বীপটির পশ্চিমে অবস্থিত, যা আন্তর্জাতিক তারিখরেখার ওপারে। এই কাল্পনিক রেখা পৃথিবীকে সময় আর তারিখের 2 ভাগে বিভক্ত করে। পশ্চিম দিকে অতিক্রম করলে ক্যালেন্ডারে যোগ হয় একদিন, আর পূর্ব দিকে গেলে পিছিয়ে যায় একদিন। তাহিতি থেকে ফিজির দূরত্ব প্রায় 2000 মাইল, কিন্তু সময়ের ব্যবধানটা পাক্কা 22 ঘন্টা। ফলে তাহিতি থেকে ফিজিতে পৌঁছালে খেলোয়াড়রা একদিন এগিয়ে যান ভবিষ্যতে, আবার ফিরে এলে ফিরে আসেন একদিন পিছিয়ে অতীতে। ওএফসি প্রো লিগের প্রতিটি অ্যাওয়ে ম্যাচই তাই তাহিতি ইউনাইটেডের জন্য এক অদ্ভুত যাত্রা। সময়ের সীমানা পেরিয়ে তারা লড়াই করে প্রতিপক্ষের সঙ্গে।
ওশেনিয়ার প্রথম পেশাদার ফুটবল লিগ ওএফসি প্রো লিগে নাম লিখিয়েছে ফ্রেঞ্চ পলিনেশিয়ান এই ক্লাব। অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি সহ 7টি শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করতে হচ্ছে তাদের। নিজেদের স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান, তাই সব ম্যাচই খেলতে হচ্ছে প্রতিপক্ষের মাঠে। দেশের প্রথম পেশাদার স্পোর্টস টিম হিসেবে তাহিতি ইউনাইটেডের হাত ধরেই সূচনা হয়েছে এক নতুন যুগের। ফরাসি শাসিত অঞ্চল হওয়ায় তারা প্রতি বছর ফ্রেঞ্চ কাপে অংশ নেয়, তাই দীর্ঘ ভ্রমণের অভ্যেস তাদের আছে। তবে এবারে শুধু দূরত্ব না, লড়াইটা সময়ের সাথেও। এবারে পুরো মৌসুমে তাহিতি ইউনাইটেডের খেলোয়াড়দের পাড়ি দিতে হবে প্রায় 30,000 মাইল। সময়ের হিসেবে অন্তত 1 সপ্তাহ তারা থাকবে মেঘের ওপর বিমানের ভেতর। আর 4 মাসের এই অভিযানে তারা 12 বার আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পাড়ি দেবে সময়ের একদিন আগে, একদিন পেছনে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।